এদিকে বাজেট ঘোষণার আগে বিদেশে পাচার করা টাকা ফেরত আনুন, সরকারকে ইসলামী আন্দোলন। জানাবো তারেককে চান না শরিকরাও। এবং সর্বশেষ জানাবো প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল জাকিয়া না কামাল। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আমেরিকার দিতে হবে না, আমরাই নিষেধাজ্ঞা দেব, বলছেন মান্না। সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের উপর মার্কিন নিষেধাজ্ঞা প্রসঙ্গে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদ রহমান মান্না বলেছেন, নিষেধাজ্ঞা যদি ঠিকমতো হয় তাহলে শুধু সেনাপ্রধান খাবেন না, তৎকালীন রাষ্ট্রপতিও খাবেন, এখানকার এখন তখনকার যে প্রধানমন্ত্রী ছিলেন সেই প্রধানমন্ত্রীও খাবেন। অপেক্ষা করেন, আমেরিকা নিষেধাজ্ঞা দিতে হবে না, আমরাই আপনাকে সংশান দিব। সেই পথ তৈরি হচ্ছে, সেই পথে মানুষ এখন যাচ্ছে, আরো নিষেধাজ্ঞা আসছে। উল্লেখ করে মাহমুদ রহমান মান্না বলেন, সরকার সমস্যা আছে, তার তৈরি সেনাবাহিনী প্রধানের নামে আমেরিকা নিষেধাজ্ঞা দিয়েছে, দুর্নীতির কারণে দিয়েছে, দুর্নীতির মাধ্যমে ব্যবসা পাইয়ে দিয়েছে, নিজের ভাইদের দুর্নীতির মাধ্যমে খুনের আসামি ভাইকে জেল থেকে মুক্ত করে দিয়েছে, সেই আদেশ রাষ্ট্রপতির সই করতে হয়েছে। তিনি বলেন, এই সরকার সবখানে দুর্বল, জনগণ বলেছিল 5 বছর টিকে থাকবে, কিন্তু 5 বছর টেকার কোনো কারণ নেই। যেদিন একসঙ্গে রাস্তায় নামবেন, ঠিক মতো নামবেন, সেই দিন ঘন্টা বেজে যাবে, সব পেশার মানুষ জেগে গেছে, জাগছে, আগামীতে আরো বড় সুসংবাদ পাবেন। বাজেট ঘোষণার আগে বিদেশে পাচার করা টাকা ফেরত আনুন, সরকারকে ইসলামী আন্দোলন। ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসুদ বলেছেন, মানুষের এখন বেঁচে থাকাটা দায় হয়ে গেছে। বাজেট ঘোষণার আগে বিদেশে পাচার করা টাকা ফেরত আনুন, জাতিকে ঘাটতি বাজেট থেকে মুক্তি দিন। শেখ হাসিনা বারী মাসুদ বলেন, আর কয়েকদিন পর বিশাল আকারের জাতীয় বাজেট ঘোষণা হবে। এই বাজেটের সিংহভাগই বিদেশি ঋণ নির্ভর, স্বনির্ভর বা উৎপাদন নির্ভর নয়। সরকার আসে, সরকার যায়, বিদেশ থেকে হাজার হাজার কোটি টাকা ঋণ করে লুটপাট করে খেয়ে যায়। তিনি বলেন, পাহাড় সম এই ঋণের বোঝা আজীবন বহন করতে হয় গরিব, দুঃখী, মেহনতি মানুষকে, যারা এই বাজেটে ছিটেফোঁটাও পায় না। অন্যদিকে দলীয় ব্যবসায়ী, সিন্ডিকেট ও দলদাস আমলারা ঘুষ, বাণিজ্য ও দুর্নীতি করে দেশ থেকে বিলিয়ন বিলিয়ন টাকা বিদেশে পাচার করলেও একটি কানাকড়িও আনতে পারেনি সরকার। এসব কারণে আজ দেশে নিত্যপণ্যের মূল্য মানুষের হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে। তারেককে চান না শরিকরাও। জোটবদ্ধভাবে আন্দোলন করার জন্য অথবা যুগপৎ আন্দোলন করার জন্য বিএনপি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লাগাতার বৈঠক করেছিল, কিন্তু সেই বৈঠক ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। এই মুহূর্তে কোনো শরিকই বিএনপির সঙ্গে যৌথ বা যুগপৎ আন্দোলন করতে চায় না। এর প্রধান কারণ হলো ডামি নেতা। শরিকরা বলছে, বিএনপি ডামি নেতা দিয়ে দল চালাচ্ছে, ডামি নেতা দিয়ে আন্দোলন করছে, ডামি নেতার আন্দোলনে যারা আগ্রহী নয় বলে মন্তব্য করেছে শরিকদের পক্ষ থেকে অন্তত 3 জন নেতা। বলেছেন যে, বিএনপিতে যারা এখন সক্রিয়, যারা দলের জন্য কাজ করছেন, এদের মধ্যে থেকে দলের নেতৃত্ব নির্বাচন করতে হবে। বিএনপি শরিকদের মধ্যে থেকে একজন শীর্ষ নেতা বাংলা ইনসাইডারকে বলেছেন, যখন যৌথ সভাগুলো হয়, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক হয়, আমরা সেই পরামর্শ দেই, সেই পরামর্শ তাৎক্ষণিকভাবে গ্রহণ করা হয় না। বিএনপি নেতারা যারা বৈঠক উপস্থিত থাকেন তারা কোনো সিদ্ধান্ত দিতে পারেন না। পরবর্তীতে এটি দীর্ঘসূত্রিতার মধ্যে পড়ে এবং এটি অনিশ্চয়তার মধ্য দিয়ে শরিকদেরকে সময় কাটাতে হয়। উদাহরণ দিয়ে তিনি বলেন যে, 1 সপ্তাহ আগে বিএনপির সঙ্গে বিভিন্ন সমমনা রাজনৈতিক দলগুলোর যৌথ সভা অনুষ্ঠিত হয়েছিল। সেই সভায় একটি লিয়াজু কমিটি গঠনের জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল। বিএনপি নেতৃত্ববৃন্দ তাৎক্ষণিকভাবে কোনো জবাব দেননি। এরপর বিএনপি নেতৃত্ববৃন্দ এটি নিয়ে লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করেন, কিন্তু শরিকদের আর সিদ্ধান্ত দেওয়া হয়নি। একই রকম অভিযোগ করেছেন অন্য আরেকটি দলের নেতা। তিনিও বলেছেন, নেতারা ডামি নেতৃত্ব হিসেবে কাজ করেন, তারা আমাদের বক্তব্য শুনেন কিন্তু কোনো সিদ্ধান্ত দিতে পারেন না। এভাবে যৌথ আন্দোলন হতে পারে না বলেই মনে করছেন বিএনপির সঙ্গে যৌথভাবে আন্দোলন করা রাজনৈতিক দলগুলো। উল্লেখ্য যে 2022 সাল থেকেই নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপির সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলগুলো যুগপৎ আন্দোলন করেছিল। 2018 সালে নির্বাচনের পর বিএনপি 20 দলীয় জোটকে আনুষ্ঠানিকভাবে ভেঙে দেয় এবং জামায়াতের সঙ্গে প্রকাশ্য সম্পর্ক ত্যাগ করে। সে সময় বিএনপির জন্য আন্তর্জাতিক চাপ ছিল যেন জামায়াতের সঙ্গে তারা প্রকাশ্য সম্পর্ক না করে। তারপর থেকে বিএনপি বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে যৌথ আন্দোলন গড়ে তোলার চেষ্টা করছে এবং সেই ধারাবাহিকতা নাগরিক ঐক্য, গণসংহতি কল্যাণ পার্টি, জেএসডি সহ বিভিন্ন রাজনৈতিক দলকে নিয়ে একই ধরনের কর্মসূচি পালন করে আসছিল। দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা দলটি 28 অক্টোবর পর্যন্ত একই অবস্থা চলতে থাকে। এরপর শরিকদের সঙ্গে বিএনপির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিএনপি শীর্ষ একাধিক নেতা গ্রেপ্তার এবং আটক হওয়ার প্রেক্ষিতে তারা শরিকদের সঙ্গে যুগপৎ আন্দোলন করতে পারেনি বলে বলা হচ্ছিল। কিন্তু নির্বাচনের পরে আবার যখন নতুন করে আন্দোলন শুরু করার জন্য বৈঠক অনুষ্ঠিত হয়, তখন শরিকদের পক্ষ থেকে অনেক অভিযোগ উত্থাপিত হয়েছে। বিশেষ করে বিএনপি যে সমস্ত সিদ্ধান্তগুলো নেয় তা একক কর্তৃত্বের সিদ্ধান্ত নেয়, শরিকদের মতামতকে গুরুত্ব দেওয়া হয় না ইত্যাদি নানা অভিযোগ বড় হয়ে উঠেছে। তবে এখন সবচেয়ে বড় যে অভিযোগটি বিএনপির পক্ষে উঠেছে তা হলো রিমোট কন্ট্রোল। এই দল পরিচালনা যুক্তরাষ্ট্রের সঙ্গে আবার সম্পর্কে টানাপোড়েন।
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে টানাপোড়েন ছিল নির্বাচনের আগে। নির্বাচনের আগে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচনকে অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক করার জন্য নানা রকম বিধিনিষেধ আরোপ করেছিল। এমনকি ভিসানীতিও জারি করেছিল। বাংলাদেশের যেন শেষ পর্যন্ত নির্বাচন হতে পারে, এজন্য ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রভাব বিস্তারের চেষ্টা করেছিল। সবকিছু মিলিয়ে শেষ পর্যন্ত ৭ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের পর মার্কিন যুক্তরাষ্ট্র নির্বাচনকে ত্রুটিপূর্ণ বলে অংশীদারিত্বের সম্পর্ক এগিয়ে নেওয়ার বার্তা দেয়। সর্বশেষ কদিন আগে যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্ব এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু সফর করে গেছেন। তিনি অতীতের তিক্ততা ভুলে সামনের দিকে তাকানোর বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, আমরা সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যেতে চাই। কিন্তু তার যাওয়ার পরপরই মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ সম্পর্কের অস্বস্তির গন্ধ পাওয়া যাচ্ছে। গত ২০ মে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ এবং তার পরিবারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছেন। এই নিষেধাজ্ঞার ফলে বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে নতুন করে টানাপোড়েন হয়েছে কিনা সেই প্রশ্ন সামনে এসেছে। যদিও পররাষ্ট্রমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞাকে ব্যক্তির উপর নিষেধাজ্ঞা হিসেবে অভিহিত করেছেন। এর ফলে সরকারের সঙ্গে সম্পর্কের কোনো ব্যত্যয় ঘটবে না বলেও উল্লেখ করেছেন। কিন্তু গতকাল ১৪ দলের বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার মার্কিন বিরোধী অবস্থান গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সবচেয়ে বেশি খবর আছে এবং তিনি নিঃসন্দেহে কোনো তথ্য উপাত্তের ভিত্তিতেই মার্কিন যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছেন। প্রধানমন্ত্রী ১৪ দলের বৈঠকে বলেছেন, দেশের অংশ ভাড়া দিতে দিয়ে বা কারো হাতে তুলে দিয়ে আমি ক্ষমতায় যেতে চাই না। ক্ষমতা দরকার নেই। যদি জনগণ চায় ক্ষমতায় আসবো, না হয় ক্ষমতায় আসবো না। আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে। তিনি কোনো এক সাদা চামড়ার প্রস্তাবের ইঙ্গিত করে বলেন, আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, কাজে কারো কাছে আমরা নতি স্বীকার করব না। প্রধানমন্ত্রী এই বক্তব্যের পর আবার নতুন করে আলোচনা জন্ম দিয়েছে। তাহলে কি মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের নতুন করে প্রভাব বিস্তারের চেষ্টা করছে? মার্কিন যুক্তরাষ্ট্র কি বাংলাদেশকে নিয়ে নতুন কোনো পরিকল্পনা আঁকছে? যদিও ডোনাল্ড লু এর সফরের পর সরকারের বিভিন্ন মহলের মধ্যে একটি ফুরফুরে ভাব লক্ষ্য করে গিয়েছিল। বিএনপির মধ্যে এই ধরনের হতাশা দেখা গেছে। বিএনপি নেতারা পরিষ্কার বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র কি করলে না করলে সেটা নিয়ে তাদের যায় আসে না। কিন্তু এখন প্রধানমন্ত্রীর বক্তব্যের পর অনেকেই মনে করেন মার্কিন যুক্তরাষ্ট্র সম্ভবত বাংলাদেশে নতুন করে চাপ দিতে যাচ্ছে এবং এই ধরনের কিছু তথ্য সরকারের কাছে আছে। এই চাপের প্রেক্ষাপটের কারণ কি তা নিয়ে কূটনৈতিক অঙ্গনে নানামুখী আলোচনা চলছে। অনেকে মনে করেন যে বাংলাদেশ তার যে বেসামরিক বিমান চলাচলের জন্য উড়োজাহাজ কিনবে, সেই উড়োজাহাজ বিক্রির জন্য মার্কিন যুক্তরাষ্ট্র আগ্রহ দেখিয়েছে। মার্কিন উৎপাদিত বোয়িং কেনার জন্য সরকারের উপর এক ধরনের চাপ প্রয়োগ করা হচ্ছে। এছাড়া বাংলাদেশ যে সমস্ত মার্কিন প্রতিষ্ঠানে কাজ করে সেই প্রতিষ্ঠানগুলো তাদের লাভের টাকা নিয়ে যেতে পারছে না। আর্থিক সংকটের কারণে এই টাকা আটকে দেওয়া হয়েছে। এই বিষয়টি ডোনাল্ড সালমান এফ রহমানের কাছে উপস্থাপন করেছিলেন। এখন গভীর সমুদ্র বন্দরে তেল গ্যাস অনুসন্ধানের জন্য টেন্ডার কাজ চলছে। সেই টেন্ডারের প্রক্রিয়াতেও মার্কিন যুক্তরাষ্ট্র হিস্সা চায়। আর এই ব্যবসায়িক কারণগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের উপর নতুন করে চাপ প্রয়োগ করছে কিনা তাহলে আলোচনা আছে। আবার অনেকে মনে করে সাম্প্রতিক সময় বাংলাদেশের চীনের দিকে ঝুঁকে পড়ানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো নতুন করে চাপ প্রয়োগ করছে। আদালতে যাবেন বেনজির। সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের স্থাবর সম্পত্তি জব্দ করা হয়েছে। শুধু তারাই নয়, তার স্ত্রী এবং কন্যার স্থাবর সম্পত্তি জব্দ করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের আইনজীবী খুরশিদ আলম বলছে যে বেনজির আহমেদ, তার স্ত্রী এবং